প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের দ্বিতীয় গল্প লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স এই গল্পের পার্ট 2 নিয়ে। তো এই ভিডিওটির পূর্বে আমরা আরও একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম, যেখানে আজকে এই গল্পের পার্ট 1 ভিডিও আপলোড করেছি। তো ওই ভিডিওটা যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে আসো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবে, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন গল্পের পার্ট 2। তো এর আগের পার্টে আমরা কি দেখেছিলাম, যে রাশিয়ান রাজা জার তার মনের মধ্যে 3টে প্রশ্ন উদয় হয়েছিল। কি সেই 3টে প্রশ্ন? যে তিনি জানতে চাইছিলেন যে পৃথিবীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি, আবার তিনি জানতে চাইলেন যে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি, এবং আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। তো এই 3টি প্রশ্ন জানার জন্য রাশিয়ান রাজা জার কি করেছিলেন না, তার হোল কিংডম অর্থাৎ সম্পূর্ণ রাজ্যে তিনি প্রচার করে দিলেন যে যে ব্যক্তি আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবেন আমি তাকে আমার রাজ্য থেকে পুরস্কারে পুরস্কৃত করব। তো যাই হোক, অনেক লোক এসেছিল, ওয়াইস ব্যক্তিগণ এসেছিল, বুদ্ধিমান ব্যক্তিরা এসেছিল, জ্ঞানী ব্যক্তিগণ, তারা কেউই রাজার সেই কাঙ্ক্ষিত উত্তর দিতে পারেনি। এবং সবশেষে কি করলেন, রাজা তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বা তার কৌতূহলকে নিরসন করার জন্য তিনি চলে গেলেন কোথায়? তিনি সাধারণ মানুষের বেশ নিয়ে একটা হারমিট বা সন্ন্যাসীর কুটিরে চলে গেলেন। তো কুটিরে যাওয়ার পর আমরা দেখেছিলাম কি, যে সেখানে সেই সন্ন্যাসীর কাছ থেকে তিনি কোদাল নিয়ে প্রায় 2 ঘন্টা যাবৎ বা তার থেকে বেশি সময় তিনি কোদাল নিয়ে মাটি খনন করছিলেন। শুধু কিসের জন্য না, ওই 3টে কোশ্চেনের উত্তর ওই যে সন্ন্যাসী বা হারমিট ছিলেন তার থেকে জানার জন্য। কিন্তু সন্ন্যাসী এত কিছুর পরেও তার সেই 3টে প্রশ্নের উত্তর তখনও পর্যন্ত দেয়নি। তো চলো দেখি তারপরে কি হচ্ছে। হিয়ার কামস সামন রানিং। তো বলছে হিয়ার কামস সামন রানিং, এখানে কেউ একজন রানিং অর্থাৎ দৌড়ে দৌড়ে আসছে। সেড দ্য হারমিট, মানে সন্ন্যাসীটি বললেন। তারপরে বলছে লেট আস সি হু ইট ইজ, বলছে লেট আস সি, চলুন দেখি, হু ইট ইজ মানে ইনিকে। অর্থাৎ যখন জার এবং সন্ন্যাসী একসঙ্গে কোদাল নিয়ে মাটি কোপাতে কোপাতে সন্ধ্যা হয়ে গেল, তখন কি হলো, যে বলছে হিয়ার কাম সামান রানিং, যে কেউ একজন খুব দ্রুত গতিতে এদিকে আসছে। সেড দ্য হারমিট, হারমিট দেখতে পেলেন বা তিনি দেখার পরে বললেন। তারপর কি, লেট আস সি হু ইট ইজ, চলো দেখা যাক তিনি কে। তো এরপরে কি হচ্ছে, বলছে দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরলেন, জার কোদালটিকে মাটির মধ্যে রেখে দিয়ে তিনি পিছনের দিকে ঘুরলেন। তারপর কি দেখছেন, বলছেন অ্যান্ড শ, এবং তিনি দেখলেন এ বিয়ার্ড ম্যান, অর্থাৎ একটা বিয়ার্ড মানে হচ্ছে কি দাড়ি, মানে একটা দাড়িযুক্ত মানুষ, অর্থাৎ যে একটা যার গোপ দাড়ি ভর্তি হয়ে আছে সেই রকম একটা মানুষ কি করছে, বলছে কাম রানিং, কাম মানে আসলো, রানিং মানে দ্রুত। একটা গোপ দাড়িযুক্ত মানুষ বা দাড়িওয়ালা মানুষ দ্রুত দৌড়ে আসলো। আর কি বলছে, যে আউট অফ দ্য উড, কার মধ্যে থেকে, বলছে আউট অফ দ্য উড মানে জঙ্গলের মধ্যে থেকে। মানে ওই যে হারমিটের ঘর ছিল আমরা জানি জঙ্গলের মধ্যে, তো জঙ্গলের মধ্যে থেকে দাড়িওয়ালা একটা ব্যক্তি সে কি করলো, দৌড়ে দৌড়ে চলে আসলো ওই সন্ন্যাসীর কুটিরে। তারপরে কি হচ্ছে, বলছে দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টোম্যাক। তো কি বলছে, দ্য ম্যান মানে সেই লোকটি কি করছে, বলছে হেল্ড মানে ধরেছিলেন, হিজ হ্যান্ডস তার হাত দিয়ে, প্রেসড মানে চেপে। তো মানুষটি বা সেই লোকটি, দাড়িওয়ালা লোকটি হাত দিয়ে চেপে ধরে রেখেছিল কোনটাকে, বলছে এগেইনস্ট হিজ স্টোম্যাক মানে তার পেটের উপরে। তো ওই দাড়িওয়ালা লোকটি কি করছিল, তার পেটের উপরে হাত দিয়ে চেপে ধরেছিলেন। আর কি হচ্ছিল, বলছে অ্যান্ড ব্লাড, এবং রক্ত ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, সেখান থেকে বেরিয়ে আসছিল। তো ওই যে লোকটা বা আগন্তুক লোকটা বা স্ট্রেঞ্জ যে পার্সনটা আসলেন, উনি কি হলো, হাত দিয়ে নিজের স্টোম্যাক বা পেটের উপরে চেপে রেখেছিলেন এবং সেই মানে হাতের মধ্যে দিয়ে রক্ত গড়িয়ে আসছিল। এরপর কি হচ্ছে, বলছে হোয়েন হি রিচ দ্য জার, হোয়েন হি যখন তিনি, রিচ দ্য জার অর্থাৎ কি জারের কাছে আসলেন, তখন কি হচ্ছে, বলছে হি ফেল ফেন্টিং মানে তিনি পড়ে গেলেন। কেমন করে, বলছে ফেন্টিং মানে অজ্ঞান হয়ে। তো জারের কাছে আসার পরে সেই দাড়িওয়ালা লোকটি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর কি বলছে, বলছে অন দ্য গ্রাউন্ড মানে মাটির উপরে, মর্নিং ফিবলি, মর্নিং মানে হচ্ছে কাতরাতে কাতরাতে, আর ফিবলি মানে হচ্ছে দুর্বলভাবে। তো ওই যে দাড়িওয়ালা লোকটি যখন জারের কাছে আসলেন, সে কি করছে, দুর্বল হয়ে কাতরাতে কাতরাতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরপরে কি হচ্ছে, দ্য জার অ্যান্ড দ্য হারমিট, দ্য জার মানে সে রাশিয়ান রাজার জার, অ্যান্ড দ্য হারমিট
এবং সেই সন্ন্যাসী কি করছে বলছে আনফেস টেন্ট মানে তারা খুলে ফেললো। কারা খুলে ফেলছে? যারা সেই সন্ন্যাসী কি খুলে ফেললো বলছে দ্য ম্যানস ক্লদিং মানে সেই ম্যানের পোশাকগুলো বা দাড়িওয়ালা লোকটির জামা কাপড়। তো যখন জারের কাছে এসে বা ওই সন্ন্যাসীর কাছে এসে লোকটি অজ্ঞান হয়ে কাতরাতে কাতরাতে পড়ে গেলেন, তো তারপরে কি হচ্ছে জার এবং সন্ন্যাসী উভয় মিলেই তার শরীরের পোশাকগুলোকে খুলে ফেললেন। তারপরে কি বলছে কি যে দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, দেয়ার ওয়াজ সেখানে ছিল কি ছিল অর্থাৎ তার বডির মধ্যে কি ছিল এ লার্জ উন্ড একটা বড় ক্ষত চিহ্ন। তারপর কি হচ্ছে বলছে ইন হিজ স্টোম্যাক তার পেটের উপর। তো যখন তার পোশাককে রিমুভ করা হলো বা খুলে ফেলা হলো তখন দেখা যাচ্ছে কি তার পেটের উপরে একটা বড় উন্ড মানে একটা বড় আঘাতের চিহ্ন আছে। এরপর কি বলছে দ্য জার ওয়াস্ট, জার কি করলো ওয়াস্ট করলো মানে হচ্ছে ধুয়ে দিল। আর কি হচ্ছে বলছে ইট অ্যাজ বেস্ট হি কুড যতটা সম্ভব পারা যায় মানে যার সর্বোচ্চ চেষ্টা করলো মানে যতটা তিনি পারেন সেই জায়গাটাকে ধুয়ে ফেলার চেষ্টা করলেন বা ধুয়ে দিলেন। তো আমরা দেখেছি যার উনি কি ছিলেন কোমল হৃদয়ের মানুষ, তাই তিনি মানুষের প্রতি বা তার প্রজাদের প্রতি একটু দয়া মায়া প্রথম থেকেই ছিল। তো যখন সেই ব্যক্তিরা দৌড়ে এসে কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গিয়ে মরার মতো অজ্ঞান হয়ে যায় তখন কি করলেন সন্ন্যাসীকে সাথে নিয়ে জাত তার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে দিলেন এবং নিজে হাতে ওই যে আগন্তুক যে ব্যক্তি তার শরীরটাকে ধুয়ে দিলেন বা পরিষ্কার করে দিলেন। এরপর কি হচ্ছে বলছে অ্যান্ড ব্যান্ডেজড এবং তিনি ব্যান্ডেজও করে দিলেন। কোথায় ব্যান্ডেজ করেছেন বলছে কি ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ কি দিয়ে বলছে ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ তার রুমাল দিয়ে। আর তার সঙ্গে কি দিয়ে বলছে অ্যান্ড উইথ এ টাওয়াল দ্য হারমিট হ্যাড। তো বলছে কি এবং তার সঙ্গে একটা টাওয়াল বা তোয়ালে দিয়ে, কার তোয়ালি বলছে হারমিটের। অর্থাৎ এখানে কি হচ্ছে ওই যে আগন্তুক ব্যক্তি এসে পড়ে গেল যার কি করলেন শরীরের পোশাকগুলোকে খুললেন তার সেই ক্ষতস্থানকে ধুয়ে দিলেন এবং তার কাছে থাকা সেই হ্যান্ডকারচিপ বা রুমালকে নিয়ে এবং সন্ন্যাসীর কাছ থেকে একটি তোয়ালে নিয়ে এই দুটোকে নিয়ে ওই যে ব্যক্তি বা আগন্তুক ব্যক্তি তার শরীরটাকে পুরো ব্যান্ডেজ করে দিলেন। এবার কি বলছে বাট দ্য ব্লাড কিন্তু সেই রক্ত উড নট স্টপ ফ্লোয়িং মানে রক্ত বেয়ে আসা বা রক্ত গড়িয়ে আসা বন্ধ হলো না। মানে আগন্তুক ব্যক্তির শরীরে যে রক্ত আসছিল এই রক্ত যে বেরিয়ে আসাটা কিন্তু তখনও বন্ধ হচ্ছে না। এবার কি হচ্ছে বলছে অ্যান্ড দ্য জার এবং সেই জার বা আমাদের রাশিয়ান রাজার জার এগিন অ্যান্ড এগিন মানে বার কি করছিল রিমুভ দ্য ব্যান্ডেজ এই ব্যান্ডেজটাকে পরিবর্তন করছিল বা খুলে ফেলছিল। কেন বলছে শকড উইথ ওয়ার্ম ব্লাড, শকড হচ্ছিল মানে কি দিয়ে মানে ভিজে যাচ্ছিল কি দিয়ে বলছে উইথ ওয়ার্ম ব্লাড মানে উষ্ণ রক্ত দিয়ে। তো ওই যে আগন্তুক ব্যক্তির শরীরটা তার স্টোম্যাকের মধ্যে যে বড় আঘাত বা উন্ড স্থান যে ওটা হয়ে আছে বা ক্ষতস্থান সেখান থেকে গরম রক্ত বেরিয়ে বারবার ব্যান্ডেজটা ভেজে যাচ্ছিল। আর আমাদের রাশিয়ান রাজা জার বারবার সেই শরীর থেকে সেই যে মানে ব্যান্ডেজ যেটা করেছিলেন সেটাকে বারবার চেঞ্জ করছিলেন। আর কি বলছে অ্যান্ড ওয়াশড এবং ধুয়ে ফেলছিলেন অ্যান্ড রিব্যান্ডেজড এবং আবার ব্যান্ডেজ করছিলেন বলছে হি দ্য উন্ড মানে সেই ক্ষত স্থানটিকে। তো এখানে আমরা দেখছি কি যে রাশিয়ান রাজা জারের মধ্যে যে একটা মানে দয়া বা মায়া বা মহানুভবতা এখানে প্রকাশ পাচ্ছে। তো একটা আগন্তুক ব্যক্তি যখন আসলেন তিনি রাজা হয়েও তার প্রতি কোনো ঘৃণা করলেন না, তার ক্ষতস্থানে নিজে হাতে এমনকি নিজের পকেট থেকে রুমাল বের করে নিয়ে সঙ্গে সন্ন্যাসীর তোয়ালি নিয়ে কি করলো তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করলো এবং ব্যান্ডেজ করার পরেও যখন রক্ত বাধা মানছে না বারবার রক্ত বেরিয়ে এসে সেই কি করছে ওই যে হ্যান্ডকারচিপ বা রুমাল এবং এই যে তোয়ালটা ভিজিয়ে দিচ্ছে তখন উনি বারবার সেটাকে বের করে নিয়ে ওটাকে ধুয়ে তিনি আবার রিব্যান্ডেজ করছেন। তো এর পরের পার্টে কি বলছে দেখি হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, হোয়েন অ্যাট লাস্ট এরপর যখন কি হচ্ছে দ্য ব্লাড মানে রক্ত সিজ বন্ধ হয়ে গেল ফ্লোয়িং মানে বেয়ে আসা। তো এরপরে কি হলো অনেক প্রচেষ্টা করতে করতে ওই আগন্তুক ব্যক্তির শরীর থেকে রক্ত বেরিয়ে আসা বন্ধ হয়ে গেল। এবার কি দ্য ম্যান রিভাইভড মানে ওই যে দ্য ম্যান লোকটি রিভাইভড হলো মানে জ্ঞান ফিরে পেলেন অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলেন ফর সামথিং টু ড্রিঙ্ক। আচ্ছা এখানে আস্কড মানে চাকে বোঝানো হচ্ছে, বলছে কি দ্য ম্যান রিভাইভড মানে ওই যে লোকটি উনি কি হলো মানে জ্ঞান ফিরে পেলেন। আর কি হচ্ছে বলছে অ্যান্ড আস্কড এবং চাইলেন ফর সামথিং টু ড্রিঙ্ক মানে পান করার জন্য কিছু, অর্থাৎ তিনি পান করার জন্য জল চাইলেন। এবার কি হচ্ছে বলছে দ্য জার মানে আমাদের যে রাজার জার কি করছে বলছে ব্রড ফ্রেশ ওয়াটার, ব্রড মানে তিনি এনেছিলেন, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রড। তো দ্য জার মানে আমাদের যে মানে জার রাশিয়ান রাজা জার কি করলো বলছে ব্রড ফ্রেশ ওয়াটার তিনি এনেছিলেন বা তিনি বয়ে এনেছিলেন, কি এনেছিলেন ফ্রেশ ওয়াটার মানে বিশুদ্ধ জল, কার জন্য সেই আগন্তুক ব্যক্তির জন্য। আর কি বলছে অ্যান্ড গেভ ইট টু হিম এবং এটিকে তার কাছে দিয়ে দিলেন। তো রাজা জার কি করলেন যখন তিনি খাওয়ার জন্য বা পান করার জন্য কিছু চাইলেন তখন তিনি বিশুদ্ধ জল হাতে করে এনে সেই আগন্তুক ব্যক্তিকে দিয়ে দিলেন।
এরপর কি বলছে মেন হোয়াইল দ্য সান হ্যাড সেট, মেন হোয়াইল ইতিমধ্যে দ্য সান মানে সূর্য হ্যাড সেট কি হয়েছে না অস্ত চলে গেছে। তো এই যখন এত কিছু ঘটনা হয়ে গেল তখন কি হচ্ছে সূর্য তখন অস্ত চলে যাচ্ছে। এরপর কি বলছে অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং আবহাওয়াটা হয়ে গেল কি কুল মানে হচ্ছে ঠান্ডা। অর্থাৎ আমরা কি দেখছি যে আবহাওয়াটা শীতের কোনো একটা সময় ছিল যে কারণে কি সূর্য ডোবার সাথে সাথে আবহাওয়াটা কি একটু শীত গোছে চলে আসলো বা কুল হয়ে গেল বা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে বলছে সোদা জার, সুতরাং জার কি করছে বলছে উইথ দ্য হারমিট সেলফ মানে হারমিটের সাহায্য নিয়ে। তো যার তখন কি করছে এই যে হারমিট বা সন্ন্যাসী তারা সাহায্য নিয়ে কি করছেন বলছেন ক্যারিড তিনি বয়ে নিয়ে গেলেন দ্য উন্ডেড ম্যান এই আহত ব্যক্তিকে, কোথায় নিয়ে গেল বলছে ইনটু দ্য হার্ট মানে সেই কুড়ে ঘরের ভিতরে। তো তখন কি দেখছি আমরা যখন সন্ধ্যা হয়ে গেল এবং চারিদিকে যখন ঠান্ডা আবহাওয়ায় যখন ছড়িয়ে গেল যার সন্ন্যাসীর সাহায্য নিয়ে কি করলেন সেই আহত ব্যক্তিকে বা আগন্তুক ব্যক্তিকে তার হার্টের মধ্যে বা তার কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। আর কি বলছে অ্যান্ড লেইড হিম এবং তাকে শুইয়ে দিলেন কোথায় বলছে অন দ্য বেড বিছানার উপর। তো আমাদের যে রাজা জার তিনি কত মহানুভব, তিনি এই আগন্তুক ব্যক্তি বা আহত ব্যক্তিকে কি করলেন শুধু ব্যান্ডেজ করে ছেড়ে দিলেন না, তিনি কি করলেন তাকে সবশেষে সাথে করে সন্ন্যাসীর সাহায্য নিয়ে তাকে সাথে করে নিয়ে ওই সন্ন্যাসীর হাট বা কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করালেন এবং তাকে একটি বেডের উপরে বা বিছানার উপরে শুইয়ে দিলেন। আর কি বলছে বলছে লাইং অন দ্য বেড মানে বিছানায় শুয়ে শুয়ে দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, দ্য ম্যান সেই লোকটি ক্লোজড মানে হচ্ছে বন্ধ করে রেখেছিল। কি বন্ধ রেখেছিল বলছে আইজ মানে তার চোখগুলি, মানে লোকটি কিন্তু অজ্ঞান আর ছিল না, তার জ্ঞান ফিরে এসেছিল কিন্তু বিছানায় শুয়ে দেওয়ার পরেও লোকটি তার চোখগুলোকে বন্ধ করে রেখেছিল অ্যান্ড ওয়াজ কোয়াইট এবং তিনি শান্ত হয়েছিল। এরপরে কি বলছেন বলছে বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, বাট দ্য জার কিন্তু এই জার কেমন ছিল বলছে ওয়াজ সো টায়ার্ড অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। ক্লান্ত তো হবেই তাই না, কারণ সারাদিন যে ব্যক্তিরা কাজ করেছে হেঁটে হেঁটে সন্ন্যাসীর কাছে এসছে, সারাদিন রাজসভায়ও বিভিন্ন রকমের কাজ ছিল। তো যাই হোক যার এত কিছু কাজের পরে কি হয়েছে তিনি ক্লান্ত হয়ে পড়েছে। তাই এখানে কি বলছে সো দ্য জার মানে সুতরাং জার কি হয়েছে বলছে বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড মানে যার অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে উইথ হিজ ওয়াক কিসের জন্য বলছে উইথ হিজ ওয়াক তার হাঁটার জন্য, মানে তিনি যে হেঁটে এসছেন ওই যে আমরা আগেই দেখেছিলাম কি সন্ন্যাসী কোনো রাজাধিরাজ বা কোনো মহান মানুষের সঙ্গে দেখা করেন না শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া, তাই তিনি সাধারণ মানুষ হিসেবে আসার জন্য তিনি অনেক দূর থেকে অর্থাৎ এই সন্ন্যাসীর হাটে প্রবেশ করার অনেক দূর থেকে কি করলেন তার দেহরক্ষীদেরকে ছেড়ে দিলেন, তার ঘোড়াগুলোকে ছেড়ে দিলেন, দিয়ে তিনি কি করলেন একা একা সাধারণ পোশাক পরে হেঁটে হেঁটে আসলেন। তো এখানে সেটাই বলছে কি বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড যার অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল উইথ হিজ ওয়াক মানে তার হাঁটার জন্য। আর কিসের জন্য বলছে অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক এবং কাজের জন্য হি হ্যাড ডান যেগুলো তিনি করেছিল, অর্থাৎ সন্ন্যাসীর এখানে তিনি যে মাটি খুঁড়েছিল বা তিনি গ্রাউন্ডে যে ডিগিং করেছিল এই কারণে আর তার সঙ্গে কি হেঁটে আসার কারণে আমাদের জার কি করছেন রাশিয়ান রাজা জার অনেক বেশি ক্লান্ত হয়ে পড়লেন। আর কি করছে দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড। তো কি বলছে যে তিনি এত বেশি কি হয়েছিলেন ক্লান্ত হয়ে পড়লেন তখন তিনি কি করলেন বলছে দ্যাট হি ক্রাউচ ডাউন তিনি গুটিসুটি মেরে বসে পড়লেন। তো আমাদের রাশিয়ান রাজা জার তিনি এই পরিশ্রমের জন্য এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি কি করলেন তিনি ক্রাউচ ডাউন করলেন বা তিনি গুটিসুটি মেরে বসে পড়লেন। কোথায় বসলেন বলছে অন দ্য থ্রেশহোল্ড মানে ওই যে দরজার চৌকাঠে, দরজার চৌকাঠে আমাদের রাজা জার বসে পড়লেন। কার দরজার চৌকাঠ সেই হারমিট বা সন্ন্যাসী। আর কি বলছেন বলছে অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ অ্যান্ড এবং অলসো ফেল অ্যাসলিপ মানে তিনি ঘুমিয়ে পড়লেন কেমন বলছে সো সাউন্ডলি মানে খুব দ্রুত। তো দরজার চৌকাঠে বসার সঙ্গে সঙ্গে রাজা জার তিনি ঘুমিয়ে পড়লেন। আর কি বলছেন বলছে দ্যাট ইজ স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট এই গ্রীষ্মকালের ছোট সম্পূর্ণ রাত্রিটা। তো যখন রাজা জার অনেক বেশি ক্লান্ত হয়ে পড়লো এবং এই ক্রাউচ ডাউন করলেন বা তিনি গুটিসুটি মেরে বসে পড়লেন কোথায় যে থ্রেশহোল্ড মানে দরজার চৌকাঠে বসার পরে তিনি কি করলেন ঘুমিয়ে পড়লেন। কেমন ঘুমিয়ে পড়লেন বলছে এই যে গ্রীষ্মকালের যে ছোট রাত এই সম্পূর্ণ রাতের জন্য তিনি ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ কি সারা রাতের মধ্যে তিনি একবারও ঘুম থেকে উঠলেন না, তিনি একেবারে ঘুম থেকে উঠলেন কখন পরের দিন সকালে। তো দেখি এর পরে কি বলছে বলছে হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং মানে হোয়েন যখন হি অ্যাওয়েক তিনি জেগে উঠলেন ইন দ্য মর্নিং সকালবেলা, অর্থাৎ পরের দিন সকালে রাজা জার যখন জেগে উঠলেন তখন কি হচ্ছে বলছে ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ। বলছে ইট ওয়াজ লং এটা অনেক বেশি সময় লেগেছিল বা অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ সময় লেগেছিল কিসের জন্য বলছে বিফোর হি কুড রিমেম্বার মানে তার মনে পড়তে বা তার মনে করতে, কি মনে করতে বলছে হোয়ার হি ওয়াজ মানে কোথায় তিনি আছেন। তো পরের দিন সকালে রাজা জার যখন ঘুম থেকে উঠলেন তার মনে করতে অনেকক্ষণ সময় লাগলো যে আসলে তিনি কোথায় আছেন। এরপর কি বলছে বলছে অথবা বলছে কি হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ড ম্যান বলছে স্ট্রেঞ্জ বিয়ার্ড ম্যানটি কে বা আগন্তুক বা এই যে নতুন বা এই যে ব্যক্তিটা আছে না অদ্ভুত ব্যক্তি বলছে এই বিয়ার্ড ম্যান বা দাড়িওয়ালা ব্যক্তিটা কে এটা মনে করার জন্য কি হলো বলছে তার অনেকক্ষণ সময় লেগেছিল। লোকটা কি করছিল বলছে ম্যান লাইং অন দ্য বেড যে শুয়েছিল বিছানায়
কোন বিছানায় বলছে অ্যান্ড গ্যাজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, যে কি করছিল বলছে অ্যান্ড গেজিং ইন্টেন্টলি এবং চেয়েছিল কেমন করে বলছে ইন্টেন্টলি মানে মনোযোগ সহকারে, মানে ওই যে লোকটি ঘুম থেকে ওঠার পরে মনোযোগ সহকারে জারের দিকে চেয়েছিল, আর কি বলছে অ্যাট হিম উইথ শাইনিং আইজ, তার উজ্জ্বল চোখগুলো দিয়ে। তো পরদিন সকালে রাজা জার যখন ঘুম থেকে উঠলেন তারা মনে করতে সময় লাগলো তিনি আসলে কোথায় আছেন, এবং সেই সঙ্গে তারা এটাও বুঝতে পারলেন না যে তার পাশে যে লোকটি আছে বা যে লোকটি বিছানায় শুয়ে আছে এই দাড়িওয়ালা ব্যক্তিটি ইনি আসলে কে, যে রাজা জারের দিকে যে শাইনিং আইজ অর্থাৎ কি উজ্জ্বল চোখ নিয়ে চেয়ে আছে। অর্থাৎ আমরা কি দেখছি এখানে অবশ্যই রাজা জার সব কিছু জানেন, কিন্তু তার মনে পড়তে কিছুটা সময় লাগলো, কারণ আগের দিনের প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম এবং সেই সঙ্গে তার প্রশ্নের যে একটা কৌতূহল, সব মিলিয়ে রাজা জারের মাথাটা কি ছিল একটু যেন অন্যরকম বা একটু বিকৃত হয়ে গেছিল, যে কারণে সে কি করছিল অতীতকে সহজে মনে করতে পারছিল না। তো চলো এর পরে কি বলছে আমরা দেখে নিই। কি বলছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। কে বলছে বলছে সেড দ্য বিয়ার্ড ম্যান, সে দাড়িওয়ালা লোকটি বলল। আর বলছে কি ইন উইক ভয়েস, কি নিয়ে একটা দুর্বল কণ্ঠস্বর নিয়ে। তো এই যে দাড়িওয়ালা লোকটি একটা দুর্বল কণ্ঠস্বর নিয়ে কি বলছেন যে ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেবেন। বলছে হোয়েন হি স, যখন তিনি চেয়েছিলেন, দ্যাট দ্য জার, জারের দিকে। আর বলছে ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, আর কি করছিল বলছে অ্যান্ড ওয়াজ অ্যাওয়েক, এবং জেগে উঠেছিল, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়েছিল। জার যখন জেগে উঠে তার দিকে তাকিয়েছিল তখন কি করলো, এটা দেখার পরে বলছে ফরগিভ মি সেড দ্য বিয়ার্ড ম্যান ইন এ উইক ভয়েস, অর্থাৎ কি ওই যে বিয়ার্ড ম্যান বা দাড়িওয়ালা লোকটি তিনি একটা মানে উইক ভয়েস নিয়ে বা কোমল কণ্ঠস্বর নিয়ে বা একটা এই যে মানে দুর্বল কণ্ঠস্বর নিয়ে রাজার কাছে বললেন বা জারের কাছে বললেন কি আমাকে ক্ষমা করো। আচ্ছা কেন ক্ষমা চাইছে চলো দেখে নেই পরের পার্টে কি বলছেন। আই ডু নট নো ইউ, আমি আপনাকে চিনি না। আর কি বলছে বলছে অ্যান্ড হ্যাভ নাথিং, এবং কোনো কারণ নেই টু ফরগিভিং ইউ ফর, তোমাকে ক্ষমা করার। তো এখানে রাজা জার বলছেন কি আমি তো আপনাকে চিনি না এবং আপনাকে আমি কেন ক্ষমা করতে যাব, কারণ আপনি তো কোনো অপরাধও করেননি তাই না। তারপর কি বলছে সেড দ্য জার, জার বললেন। তো জার কি বললেন, যখন সেই আগন্তুক ব্যক্তি বা স্ট্রেঞ্জ সেই বিয়ার্ড ম্যানটি বা দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে বলছেন যে আমাকে ক্ষমা করবেন, তখন আমাদের রাজা জার তাকে ঘুরিয়ে কি বলছেন যে আমি তো আপনাকে চিনি না আর আপনি তো কিছু করেননি, আমি কেন আপনাকে ক্ষমা করব। তো এরপরে কি বলছেন বলছে ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। তো কি হচ্ছে তখন সেই স্ট্রেঞ্জ পার্সনটি বলছে যে আপনি আমাকে না চিনতে পারেন কিন্তু আমি তো আপনাকে চিনি। তারপর কি বলছে বলছে আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, বলছে আই এম, আমি হলাম কে, আমি বলছে এনিমি মানে শত্রু, কার শত্রু বলছে অফ ইয়োর্স মানে আপনার। তারপরে কি বলছে বলছে হু শোর, যিনি প্রতিজ্ঞা করেছিলেন, টু রিভেঞ্জ মানে প্রতিশোধ নেবেন, হিমসেলফ একা একা, বলছে অন ইউ আপনার প্রতি। অর্থাৎ এখানে কি বলছেন যে আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার এনিমি, আমি হলাম আপনার শত্রু, আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করব বা আপনাকে আমি কি করব রিভেঞ্জ নেব, অর্থাৎ কি প্রতিশোধ নেব। তো কেন প্রতিশোধ নিতে চেয়েছিলাম বলছে বিকজ ইউ এক্সিকিউটেড, কারণ আপনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কার মৃত্যুদণ্ড বলছে হিজ ব্রাদার মানে তার। অর্থাৎ এখানে সেই আগন্তুক ব্যক্তি নিজের কথাই বলছেন যে আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চেয়েছিলাম এই কারণে, কারণ আপনি আমার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আর কি করেছিলেন বলছে অ্যান্ড সিজড, এবং আপনি বাজেয়াপ্ত করে নিয়েছিলেন কোনগুলোকে বলছে হিজ প্রপার্টি মানে তার সম্পদগুলোকে, মানে আপনি আমার যে ভাই ছিল না সেই ভাইকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, তার সমস্ত সম্পত্তিগুলোকে আপনি বাজেয়াপ্ত করে নিলেন। এই কারণে আমি মনস্থির করেছিলাম, আমি রিজলভ করেছিলাম কি করব যে আমি আপনাকে কোনো একদিন প্রতিশোধ নেব। তারপরে কি বলছে বলছে আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গন, আপনি এসেছেন বা আপনি গিয়েছেন কোথায়, অ্যালন একাকী, টু সি দ্য হারমিট, হারমিট বা সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে। অর্থাৎ এখানে কি বলছেন যে আগন্তুক ব্যক্তিরা পরের দিন সকালে বলছেন বলছে আমি শুনেছি যে আপনি এই যে হারমিটের সঙ্গে দেখা করার জন্য আপনি একা একা এসেছেন। তারপরে কি বলছে অ্যান্ড আই রিজলভ, আমি মন স্থির করেছিলাম বা আমি ঠিক করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম টু কিল ইউ, আপনাকে হত্যা করব। আর কি বলছে বলছে কি যে ওয়ান ইউর ওয়ে ব্যাক মানে আপনার ফিরে আসার পথে। তো এই যে লোকটি আগন্তুক লোকটি বলছে যে আমি শুনেছি বা আমি ভেবে মানে জানলাম কি যে আপনি এই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য একা একা এসছেন, তাই আমি ঠিক করেছি বা সিদ্ধান্ত নিয়েছি আপনি যখন ফিরে আসবেন আপনাকে ফেরার পথে আমি হত্যা করব। আর কি হচ্ছে বলছে বাট দ্য ডে পাস্ট, কিন্তু বাট দ্য ডে সম্পূর্ণ দিন পাস্ট মানে চলে গেল বা সারাটা দিন কেটে গেল। আর কি হয়েছে বলছে অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি তো ফিরলেন না, তাই কি হলো বলছে সো আই কেম আউট, সুতরাং আমি বেরিয়ে আসলাম কোথায় থেকে বলছে ফ্রম মাই অ্যাম্বাস, আমার যে গোপন স্থান থেকে। তো বলছে সারা তো দিন কেটে গেল আপনি তো এখান থেকে আর ফিরলেন না, তাই আমি কি করলাম শেষে আমি ধৈর্য ধরতে না পেরে আমি আমার অ্যাম্বাস থেকে বা আমি আমার গোপন স্থান থেকে আমি বেরিয়ে আসলাম। আর কি হলাম বলছে টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্য। আর তখন কি হয়েছে
বলছে অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, অ্যান্ড আই কেম, এবং আমি চলে আসলাম কোথায়, আপন ইউর বডিগার্ড, আপনার যে দেহরক্ষী আছে, আপনার যে বডিগার্ড রয়েছে ওদের সামনে। তো আমরা আগে দেখেছিলাম রাজা কি করলেন, ওনার সমস্ত বডিগার্ডগুলোকে ওই জঙ্গলের বাইরের দিকে ছেড়ে দিয়েই উনি মানে সন্ন্যাসীর কাছে এসেছিলেন। তো ওই যে বডিগার্ড যারা ওখানে দাঁড়িয়েছিল আর এই যে আগন্তুক ব্যক্তিটা বা আহত ব্যক্তিটা, ইনি কি রাজাকে হত্যা করার পরিকল্পনা করে যখন তিনি জঙ্গল থেকে বের হয়েছিলেন তো ওই বডিগার্ডরা চিনতে পারলেন, তাই তারা কি করেছিল, ওকে ক্ষতি করেছিল। তো পরের পার্টে বলছে এখানে কি যে অ্যান্ড দে রিকগনাইজড, এবং তারা চিনতে পারলো মি, আমাকে, অর্থাৎ আপনার যে বডিগার্ডগুলো ওখানে আপনি রেখে এসেছিলেন তারা আমাকে চিনতে পারলো। আর বলছে কি, বলছেন উন্ডেড মি, এবং আমাকে তারা আহত করলো। তো এখানে আমরা বুঝতে পারছি রাজার যে বডিগার্ড যারা ছিল ওরা জেনেছিল বা ওরা বুঝতে পেরেছিল এই লোকটি হচ্ছে আমাদের রাজার শত্রু, এবং ইনি কি করবেন, রাজা যাকে ক্ষতি করবেন, তাই তারা তাকে মেরে ফেলার বা হত্যা করার চেষ্টা করলেন। তো এরপরে কি হচ্ছে, বলছে কি আই এসকেপড, আমি পালিয়ে গেলাম ফ্রম দেম, তাদের থেকে। বলছে তারা আমাকে মারতে চেষ্টা করেছিল কিন্তু আমি কি করলাম, সেখান থেকে পালিয়ে এসেছি। আর কি বলছে, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড, বলছে আমি তো মারা যেতাম, কেন, বলছে কি ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমাকে কি করতেন, ড্রেস করতেন বা ব্যান্ডেজ করতেন মাই উন্ড, আমার ক্ষতস্থানে। বলছে আপনার দেহরক্ষীদের থেকে আমি তো পালিয়ে আসলাম ঠিকই, কিন্তু আপনি যদি না আমাকে ব্যান্ডেজ করতেন বা আপনি যদি না আমাকে ড্রেস বা সেবা শুশ্রূষা করতেন তাহলে আমি অবশ্যই মারা যেতাম। এরপরে কি বলছে, বলছে আই উইশ টু কিল ইউ, আমি তো আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। আর কি বলছে কি, অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। তো ওই যে আগন্তুক ব্যক্তি রাজাকে বলছে, তিনি স্বীকার করছেন যে আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম আর দেখো সেই আপনি কিনা আমাকে বাঁচিয়ে দিলেন। আর কি হচ্ছে পরে, নাও ইফ আই লিভ, মানে এখন যদি আমি বেঁচে থাকি। তো আগন্তুক ব্যক্তিরা বলছে এখন যদি আমি বেঁচে থাকি তাহলে কি হবে, বলছে অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি চান, বলছে আমি যদি বেঁচে থাকি আর আপনি যদি চান তাহলে কি হবে, বলছে আই উইল সার্ভ ইউ, আমি আপনার দাসত্ব করব। তো সেই আগন্তুক ব্যক্তিটা তার মনটাও পরে কোমল হয়ে যায় বা তার মনটাও গলে যায়, তাই তিনি রাজা জারকে বলছেন যে আপনি যদি চান আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আপনার কি করব, দাসত্ব করব। আর কি বলছে, বলছে ইউর মোস্ট ফেথফুল স্লেভ, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সব থেকে ফেথফুল মানে বিশ্বস্ত স্লেভ মানে দাস হিসাবে। বলছে আমি যদি বেঁচে থাকি আর আপনি যদি চান তাহলে কথা দিলাম আপনাকে আজকের পর থেকে সারাটা জীবন আপনার সব থেকে বিশ্বস্ত দাস হিসাবে আমি আপনার দাসত্ব করে যাব। আর কি করব, বলছে অ্যান্ড উইল বিড মাই সন্স, এবং আমার সন্তান যারা হবে সন্তানদেরকে আমি উপদেশ দেব বা সন্তানদেরকে আমি নির্দেশ দেব টু ডু সেম, একই কাজ করার জন্য। তো সেই আগন্তুক ব্যক্তিটি বলছে যে আমি শুধু একা তোমার দাসত্ব করব না, আমি নিজে তো করব অবশ্যই, কিন্তু আমার সাথে সাথে আমার সমস্ত সন্তানদেরকে আমি আদেশ দেব বা তাদেরকে উপদেশ দেব তারাও যেন আমার সাথে আপনার দাসত্ব করেন। আর কি বলছে শেষে, বলছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। তারপরে কি হচ্ছে, বলছে দ্য জার ওয়াজ ভেরি গ্লাড, জার যে রাশিয়ান রাজা জার কি হলো, বলছে ওয়াজ ভেরি গ্লাড, অনেক বেশি খুশি হয়ে গেল। কেন, টু হ্যাভ মেড এ পিস, মানে এই শান্তি স্থাপন করতে পেরে, কার সঙ্গে, উইথ হিজ এনিমি, মানে তার শত্রুর সঙ্গে, সো ইজিলি, অনেক সহজে। তো এই যে রাশিয়ান রাজা জার তিনি অনেক বেশি খুশি হয়ে গেলেন, কেন খুশি হলেন, যে তার একটা শত্রুর সঙ্গে তিনি খুব সহজেই তিনি মৈত্রী স্থাপন করতে পারলেন বা একটা শান্তির একটা মানে সম্পর্ক তৈরি করতে পারলেন, এর জন্য তিনি অনেক বেশি খুশি হয়ে গেলেন। আর কি বলছে, বলছে অ্যান্ড টু হ্যাভ গেইন, এবং তিনি পেয়ে গেলেন হিম, তাকে, ফর এ ফ্রেন্ড, একটা বন্ধু হিসাবে। আর কি বলছে, বলছে এবং সেই শত্রুকেই তিনি একটা বন্ধু হিসাবে পেয়ে গেলেন, কে না খুশি হবে, তাই না। আর কি বলছে, বলছে অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, এবং তিনি, অ্যান্ড হি মানে এবং তিনি কি করলেন, বলছে নট অনলি ফরগিভ হিম, তাকে শুধুমাত্র ক্ষমা করলেন না, আরও কি করলেন, বলছে বাট সেড, তিনি বললেন যে হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, মানে হি উড সেন্ড, তিনি পাঠাবেন, কে, আমাদের রাশিয়ান রাজা জার, তিনি বলছেন কি শুধু তাকে ক্ষমা করেননি, তিনি বলছেন আমি কথা দিচ্ছি আপনার জন্য পাঠাবো, কি পাঠাবো, বলছে হিজ সার্ভেন্টস, আমার চাকরদেরকে। আর কি করব, বলছে অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস, এবং আমার যে যারা ফিজিশিয়ান আছে বা যারা ডাক্তার আছে তাদেরকেও পাঠাবো, কিসের জন্য, বলছে টু অ্যাটেন্ড হিম, তাকে দেখার জন্য। মানে ওই যে যে ব্যক্তিটা ছিল বা আমাদের যে আগন্তুক যে ব্যক্তি উনি তো ক্ষত ছিল বা ওনার শরীরে আঘাত ছিল, তাই রাজা জার ওনাকে ক্ষমা করে দিলেন এবং সেই সঙ্গে বললেন যে আমি আপনাকে ক্ষমা তো করে দিলামই, তার সঙ্গে আমি কথা দিলাম আমি রাজ্যে ফিরে যাওয়ার পরে বা আমি আমার রাজসভায় ফিরে যাওয়ার পরে আমার সার্ভেন্টদেরকে বা আমার চাকরদেরকে, সেই সঙ্গে আমার রাজ্যের ভালো ভালো কিছু ডাক্তারকে আমি তোমার কাছে পাঠিয়ে দেব, তারা তোমার সেবা শুশ্রূষা করবে। এরপরে কি হচ্ছে, অ্যান্ড প্রমিসড, এবং তিনি প্রতিজ্ঞা করলেন বা তিনি কথা দিলেন। তো রাজা জার, রাশিয়ান রাজা জার তিনি কথা দিলেন, আরও কি কথা দিলেন, বলছেন টু রিস্টোর, তিনি ফিরিয়ে দেবেন,
কি ফিরিয়ে দেবেন? বলছে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এই আহত ব্যক্তির সম্পত্তিগুলো। অর্থাৎ এখানে কি বলছে, ওই বিয়ার্ড ম্যানটি প্রথমে তিনি বললেন যে আপনি আমার ভাইকে তো আপনি হত্যা করলেন, আর তার সঙ্গে আমার জমি জমাগুলোকে আপনি বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। তো সবশেষে কি করছে রাজার জারও, তিনি তার ভুলকে বুঝতে পারেন, তাই তিনি বললেন কি আমি আপনাকে ক্ষমা করে দিলাম, সেই সঙ্গে আমি কথা দিলাম আমার সার্ভেন্টদেরকে এবং ফিজিশিয়ানদেরকে আপনার কাছে পাঠাবো আপনার সেবা শুশ্রূষা করার জন্য, এবং সেই সঙ্গে আমি কথা দিলাম আপনার যে সম্পত্তি বা আপনার যে জমি জমা যেগুলোকে আমি বাজেয়াপ্ত করে নিয়েছিলাম এগুলোকেও ফেরত দেবো। এরপর কি বলছে, বলছে দ্য জার ওয়েন্ট আউট, জার বেরিয়ে আসলেন ইনটু দ্য পোর্চ, কোথায়? বারান্দায়। জার সকালবেলা কি করলেন? বারান্দায় বেরিয়ে আসলেন অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, অ্যান্ড লুকড, এবং তিনি খুঁজছিলেন অ্যারাউন্ড, কি বলছে? ফর দ্য হারমিট, সেই সন্ন্যাসীকে। তো জার কি করলেন? সেই সকালবেলা বারান্দায় বেরিয়ে এসে সন্ন্যাসীকে খুঁজছিলেন। আর কি হচ্ছে? বলছে বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স, মানে বিফোর গোয়িং অ্যাওয়ে মানে চলে যাওয়ার আগে কি করছেন? বলছে হি উইশড, তিনি চাইলেন, কি চাইলেন? বলছে ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ অ্যান অ্যান্সার, সেই উত্তরগুলো জিজ্ঞাসা করবেন, টু দ্য কোশ্চেন, সেই প্রশ্নগুলোর হি হ্যাড পুট, যেগুলো তার মধ্যে ছিল। অর্থাৎ এখানে আমরা কি দেখছি, রাজা জার সকালবেলা কি উনি বেরিয়ে আসলেন বারান্দায়, তো বাড়ি ফিরে আসার পূর্বে তিনি সিদ্ধান্ত নিলেন বা মনস্থির করলেন কি তিনি বাড়ি যাওয়ার পূর্বে সন্ন্যাসীর কাছে শেষবারের মতো আরও একবার জিজ্ঞাসা করবে তার প্রশ্নগুলোর উত্তর। তো তারপরে কি হচ্ছে? বলছে দ্য হারমিট ওয়াজ আউটসাইড, দ্য হারমিট, সেই সন্ন্যাসীটি ওয়াজ আউটসাইড, কোথায় ছিল? বলছে বাইরের দিকে ছিল। আর কি করছিল? বলছে ওয়ান হিজ নিজ শোয়িং, বলছে ওয়ান হিজ নিজ মানে তার হাঁটুর উপরে। অর্থাৎ এখানে কি তিনি হাঁটু গেড়ে বসেছিলেন, যেহেতু বয়স্ক মানুষ তাই তিনি হাঁটু গেড়ে বসেছিলেন, সেটাকে ইন্ডিকেট করে বোঝানো হচ্ছে কি ওয়ান হিজ নিজ, তিনি হাঁটুর উপরে বসেছিলেন বা তিনি হাঁটু গেড়ে বসেছিলেন। আর কি করছিল? বলছে শোয়িং, তিনি বপন করছিলেন। কি বপন করছিলেন? বলছেন সিডস, মানে হচ্ছে চারা। কিসের চারা? বলছে ইন দ্য বেডস, মানে সেই বেডগুলোতে বা সেই যে খামারগুলোতে বা সেই চাষের জমিগুলোতে। আর বলছে কি? বলছে দ্যাট হ্যাড বিন ডাগ, যেটাকে খনন করা হয়েছিল দ্য ডে বিফোর, আগের দিন। অর্থাৎ পরের দিন সকালবেলা রাজা জার বাইরে এসে দেখছেন কি যখন শেষবারের মতো সন্ন্যাসীর কাছে প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞাসা করতে যাওয়ার জন্য মনস্থির করলেন, তখন তিনি দেখলেন কি সন্ন্যাসী তিনি হাঁটু গেড়ে বসে তিনি যে জায়গাগুলো খুলে দিয়েছিলেন আগের দিন সেই জায়গাগুলোতে বীজ বপন করছেন। তো তারপরে কি হচ্ছে? বলছে দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে অনুরোধ করলে। আর কি বলছে? অ্যান্ড সেড, এবং বলল ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো আই প্রে ইউ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি আপনার কাছে চাইছি টু অ্যান্সার মাই কোশ্চেন, আমার প্রশ্নগুলোর উত্তর। ওয়াইস ম্যান, জ্ঞানী মানুষ। তো তখন কি করলো? যখন ওই যে আমাদের হারমিট ব্যক্তিটি যখন হাঁটু গেড়ে বসে বীজ বপন করছিলেন, তখন রাজা জার তার কাছে গিয়ে বলছে, হে জ্ঞানী মানুষ, শেষবারের মতো আমি আপনার কাছে চাইছি আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দেন। তো এরপরে কি হচ্ছে? বলছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি তো আপনার সব উত্তর পেয়েই গেছেন। কে বলছে? বলছে সেড দ্য হারমিট, হারমিট বলল। তো শেষবারের মতো যখন জিজ্ঞাসা করলো যার যে আমার প্রশ্নগুলোর উত্তর দাও, তখন সন্ন্যাসীটি কি বলছে? বলছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি তো আপনার উত্তরগুলো পেয়েই গেছেন। সেড দ্য হারমিট, হারমিট বলল। আর কি বলছে? স্টিল ক্রাউচিং, মানে তিনি কি করছেন? তখনও গুঁড়ি মেরে বসে। ওয়ান হিজ থিন, কি বলছে? লেগস, মানে তার যে থিন লেগস মানে সরু পায়ের উপর, তিনি তার সরু পায়ের উপরে গুঁড়ি মেরে বসে তিনি উত্তর দিলেন কি যে আপনি তো আপনার সমস্ত উত্তরকে পেয়েই গেছেন। আর কি বলছেন? লুকিং আপ টু অ্যাট দ্য জার, অ্যান্ড লুকিং আপ, এবং তিনি তাকালেন অ্যাট দ্য জার, জারের দিকে। আর কি হচ্ছে? বলছে হু স্টুড বিফোর হিম, হু স্টুড, যিনি দাঁড়িয়েছিলেন বিফোর হিম, তার সামনে। তো এরপরে কি হচ্ছে? বলছে হাউ অ্যান্সার্ড, কিভাবে উত্তর পেলাম? কে বলছে? বলছে হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন? আস্কড দ্য জার, জার জিজ্ঞাসা করলেন। তো যে প্রশ্নের উত্তর জানার জন্য যার আগের দিন রাত থেকে এতক্ষণ সময় ওখানে ব্যয় করলো, কিন্তু কোনো রকম কোনো উত্তর ওই সন্ন্যাসী বা হারমিট ব্যক্তিটি দিলেন না, এবং শেষবারের মতো যখন তার কাছে সেই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞাসা করা হয়, তখন সেই ব্যক্তি উত্তরে কি বলছেন যে আপনি তো আপনার উত্তরগুলো পেয়েই গেছেন। এই কথা শোনার পরে যার অবাক হয়ে গেল, এবং তিনি বলল হাউ অ্যান্সার্ড, কিভাবে উত্তর পেলাম? হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন? আস্কড দ্য জার, জার জিজ্ঞাসা করলেন। এরপরে কি হচ্ছে? তো শেষ পার্টে কি বলছেন যে ডু ইউ নট সি, আপনি বুঝতে পারেননি। তো এই সন্ন্যাসীটি বা হারমিট ব্যক্তিটি আমাদের রাজা জারকে বলছেন যে আপনি বুঝতে পারেননি। রিপ্লেড দ্য হারমিট, সে হারমিটটি বা সন্ন্যাসীটি বললেন, কি বলছেন? বলছে ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, বলছে ইফ ইউ হ্যাড নট পিটিড, মানে আপনি যদি করুণা না করতেন কার প্রতি? বলছে মাই উইকনেস, আমার দুর্বলতার প্রতি। কখন? ইয়েস্টারডে মানে গতকাল। অ্যান্ড হ্যাড নট ডাগ, এবং যদি আপনি না খুঁড়তেন কোনটাকে? বলছে দোস বেডস, মানে এই বেডগুলোকে বা এই শাড়িগুলোকে, ফর মি, আমার জন্য। আর কি বলছেন? বলছেন বাট হ্যাড গান ফর ইউর ওয়ে, বলছে বাট হ্যাড গান ইউর ওয়ে,
আপনি যদি চলে যেতেন তাহলে কি হতো, বলছে দ্যাট ম্যান মানে এই ব্যক্তিটি উড হ্যাভ অ্যাটাক ইউ, আপনাকে আক্রমণ করতো। তো কি বলছে যে আপনি উত্তর পাননি, আপনি যদি গতকাল আমাকে সাহায্য না করে যদি আমার এই যে দুটো বেড বা দুটো শাড়ি খুলে যদি না দিতেন এবং যদি আপনি চলে যেতেন তাহলে কি হতো, ওই লোকটা অবশ্যই আপনাকে অ্যাটাক করতো বা আক্রমণ করতো। তারপর কি বলছে, বলছে অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, অ্যান্ড ইউ হ্যাভ এবং তুমি এবং আপনি বলছে হ্যাভ রিপেন্টেড মানে অনুশোচনা করতেন কিসের জন্য, বলছে অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সঙ্গে না থাকার জন্য। বলছে কি যে গতকাল যদি আপনি আমার প্রতি করুণা না করে আমার দুটো বেডকে যদি আপনি না খুঁড়তেন এবং যদি আপনি রেখে দিয়ে চলে যেতেন তাহলে এই লোকটি কি করতো, আপনাকে রাস্তায় আক্রমণ করতো এবং আপনি তখন অনুশোচনা করতেন আমার সঙ্গে না থাকার জন্য। আর কি বলছে, বলছে কি শো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, শো অর্থাৎ সুতরাং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সব থেকে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ হোয়েন, ওয়াজ মানে হচ্ছে ছিল, হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস মানে যখন আপনি ওই বেডগুলোকে বা শাড়িগুলোকে খুঁড়ছিলেন। অর্থাৎ এখানে সন্ন্যাসী বলছে যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো সেই সময়টাই যখন আপনি আমার এই যে মাটিগুলোকে খুঁড়ছিলেন, কারণ মাটিগুলোকে যদি আপনি না খুঁড়ে আপনি যদি চলে যেতেন আপনার ওন ওয়েতে বা নিজের রাস্তায় তাহলে কি হতো, এই আগন্তুক ব্যক্তিটি আপনাকে হত্যা করে দিত বা আপনাকে অ্যাটাক করতো। তাই আপনি না গিয়ে যখন মাটি খুঁড়ছিলেন তাই সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ক যেটা বা সব থেকে গুরুত্বপূর্ণ যে সময় যেটা, সেই সময়টা হলো তোমার মাটি খোঁড়ার ওই সময়টা। আর কি বলছে, বলছে অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, অ্যান্ড আই এবং আমি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। আর কি বলছে, বলছে অ্যান্ড টু ডু মি গুড এবং আমার ভালো করাই ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আপনার সব থেকে ইম্পর্টেন্ট বিজনেস মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। বলছে এবং আমি হলাম আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ ওই সময়ের জন্য, আর আমার ভালো করাই ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তারপরে কি বলছে, আফটার ওয়ার্ড সব কিছুর পরে, হোয়েন দ্যাট ম্যান রান টু আস যখন আমাদের কাছে লোকটি ছুটে আসলো। তো সন্ন্যাসী ব্যক্তিটি এরপরে আরও বলছেন কি যে এত কিছুর পরে যখন ওই যে আগন্তুক ব্যক্তিটি আমাদের দিকে দৌড়ে আসলেন তখন কি হচ্ছে, বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সব থেকে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ মানে সেটা ছিল, হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম যখন আপনি তার সেবা শুশ্রূষা করছিলেন। অর্থাৎ সেই সন্ন্যাসীটি বলছেন যে এর পরে তোমার কাছে আরও একটা সময় ছিল গুরুত্বপূর্ণ, সেটা কোনটা, যখন এই আহত ব্যক্তিটি আপনার কাছে ছুটে আসলো, ওই ছুটে আসার পরের সময়টাও কি ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। আর কি বলছে, বলছে ফর ইট, আর কি বলছে ফর ইট ইউ হ্যাড নট বাউন্ড আপ, বলছে আপনি যদি একে বাউন্ড আপ না করতেন হিজ উন্ডস মানে তার ক্ষত স্থানগুলোতে, হি উড হ্যাভ ডেড তিনি মারা যেতেন, উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ আপনার সঙ্গে শান্তি স্থাপন না করে। বলছে আপনি যদি আর ও চলে আসার পরে আপনি যদি ওকে সেবা শুশ্রূষা না করতেন বা ওর চিকিৎসা যদি আপনি না করতেন তাহলে নিঃসন্দেহে ও মারা যেত, আর ও মারা গেলে তার সঙ্গে আপনার কোনোদিনই শান্তি স্থাপন করা হতো না। তাই কি বলছে, সুতরাং হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান তিনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর কি বলছে, অ্যান্ড হোয়াট ইউ ডিড এবং আপনি যেটা করেছেন ফর হিম তার জন্য, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস এটাও আপনার সব থেকে বড় কাজ। এখানে এই যে আমাদের সন্ন্যাসী ব্যক্তিটি বলছে যে আপনি গতকাল আমার কাছে আসলেন, আমার এই যে আমার করুণা দশা দেখে বা করুণ দশা দেখে আপনি যে মাটি খুঁড়লেন, আর এই মাটি খোঁড়ার জন্য আপনি চলে গেলেন না আর লোকটার কাছে আহত হলেন না, আপনি বেঁচে গেলেন। সুতরাং আমার মাটি খোঁড়াটা ছিল আপনার গুরুত্বপূর্ণ কাজ। আপনার সঙ্গে যেহেতু আমি ছিলাম তাই আমি ছিলাম আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, এবং কি ওই সময়টাই ছিল সব থেকে ভাইটাল বা গুরুত্বপূর্ণ সময়। এবং তারপরে যখন এই আহত ব্যক্তির ছুটে আসলেও ওই সময়টা ছিল তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়, এবং তুমি যে ওর কী করেছো, ও যে সেবা শুশ্রূষা করে জীবনকে ফিরিয়ে দিলে, এটা ছিল তোমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ। কারণ কি, যদি তুমি ওর সেবা না করতে তাহলে ও কোনোদিন বাঁচতো না, আর ও যদি না বাঁচতো তাহলে কোনোদিন ওর সঙ্গে তোমার ওই শান্তি স্থাপন করা হতো না। তাই সন্ন্যাসী ব্যক্তিটি রাজা জারকে বলছে কি, সুতরাং ওই লোকটাও তোমার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওই লোকের সেবা শুশ্রূষা করাও এটাও ছিল তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ। আর তারপরে কি বলছে, বলছে রিমেম্বার দেন তাহলে মনে রেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম এখানে একটা মাত্র সময় আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট সেটা গুরুত্বপূর্ণ, নাও সেটা হলো এখন। অর্থাৎ সন্ন্যাসী ব্যক্তিটি বলছেন তাহলে জেনে রাখো এই পৃথিবীতে বা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সময় বলতে একটাই, সেটা হলো এখন, অর্থাৎ এই বর্তমান সময়টাই। এই বর্তমান সময়টাই আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, এছাড়া আমাদের জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ সময় হতে পারে না। আর কি বলছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, আর এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ কারণ ইট ইজ দ্য অনলি টাইম এই একমাত্র সময়ে, হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার
তোমার যে কোনো শক্তি থাকে। বলছে কি যে এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ সময় এই কারণেই, কারণ এখন কি থাকে তোমার বিভিন্ন রকম শক্তি থাকে। এখানে শক্তি বলতে কি মানে তুমি চাইলেই যে কাজটা তুমি এখন করছো এই কাজটা নিজের মতো করে করতে পারো। তাই তিনি বলছেন কি যে এই কাজ করার পূর্বে এই বর্তমান সময়ে তোমার শক্তি আছে, তোমার সিদ্ধান্ত আছে, তোমার ইচ্ছা প্রকাশ করার সুযোগ আছে। তাই বর্তমান সময়টাই বা এখন যে টাইম, এই সময়টাই তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। আর পরে কি বলছে দ্য মোস্ট নেসেসারি ম্যান, আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইজ মানে হলো বলছে হি উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি আছো। বলছে আবার মনে রাখো তুমি যে জিজ্ঞাসা করেছিলে না তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিটাকে, তিনি হলো সেই ব্যক্তিটি যার সঙ্গে তুমি এখন আছো। অর্থাৎ কি আমার সঙ্গে তুমি এখন আছো, অর্থাৎ আমি হলাম তোমার জীবনে এখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার যখন তুমি অন্য কারোর সঙ্গে গিয়ে সময় কাটাবে তখন সেই হবে তোমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেই হারমিট ব্যক্তিটি কি বলছে দ্য মোস্ট নেসেসারি ম্যান, সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ব্যক্তি ইজ হি মানে হলেন তিনি, বলছে উইথ হুম আর ইউ, যার সঙ্গে আপনি আছেন। আর কি বলছে ফর নো ম্যান নোজ ওয়েদার, ফর নো ম্যান, কোনো মানুষই জানেন না, কি জানেন না, ওয়েদার হি উইল এভার হ্যাড ডিলিং, মানে কার সঙ্গে কখন ডিলিং হবে বা কার সঙ্গে কখন সাক্ষাৎ হবে উইথ এনিওয়ান এলস, সে কে হতে পারে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমরা কেউই জানি না কখন কার সঙ্গে সাক্ষাৎ হবে। অর্থাৎ কি যে আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, এটা আপনি যেমন দুদিন আগে ভাবেননি, ঠিক তেমন আমার সঙ্গে দেখা করতে করতে ওই আগন্তুক ব্যক্তির সঙ্গে আবার আমাদের দেখা হবে, এটাও আমরা কেউই ভাবিনি। তাই আমাদের সঙ্গে কখন কার ডিল হবে বা কখন কার সাক্ষাৎ হবে এটা আমরা বলতে পারবো না। অর্থাৎ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ মানুষ সেই হবে আমরা যখন যার সঙ্গে দেখা করব, যখন যার সাথে থাকবো, সেই হবে আমাদের সেই সময়ের জন্য গুরুত্বপূর্ণ মানুষ। আর কি বলছে অ্যান্ড এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো টু ডু হিম গুড, মানে তার ভালো করা। অর্থাৎ তুমি যার সঙ্গে আছো বা যে তোমার সঙ্গে আছে সেই ব্যক্তিটার ভালো করা হচ্ছে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কেন বলছে বিকজ, কারণ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দ্য লাইফ, বলছে কারণ এই উদ্দেশ্যেই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো এখানে এই যে হারমিট ব্যক্তিটি যারকে বলছে কি যে এখন তোমার সঙ্গে যে ব্যক্তিটি আছে বা তুমি যে ব্যক্তির সঙ্গে থাকছো ওই ব্যক্তির ভালো করাই হচ্ছে তোমার শেষ প্রশ্নের উত্তর, বা ওই ব্যক্তির ভালো করাই কি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কারণ কি এই মানুষকে ভালো করার জন্যই বা এক ব্যক্তিকে অপর ব্যক্তিকে ভালো করার জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 3 কোশ্চেন বাই লিও টলস্টয় গল্পের সম্পূর্ণ বাংলা অনুবাদ। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমাদের পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে একটু লাইক করবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।